আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে জ্যোতিষ ব্লগ চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। তো আজকে আমার ভিডিওটা পোল্যান্ডের ব্যাপারে কিংবা এমনিতে অন্য কোনো টপিকের উপরে না, জাস্ট কিছু কথা বলার জন্য আসছি। তো আমার নিজের দেশ নিয়ে, বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশে যে পরিস্থিতি যাচ্ছে বর্তমানে, এটা সবাই জানেন যারা নাকি প্রবাসে আছেন অন্যান্য দেশে। তো তাদের জন্য যে এই জিনিসগুলো কতটা কষ্টকর, কারণ আমরা যতই প্রবাসে যে যেমনই থাকি না কেন, যতটাই ভালো থাকি না কেন, সব কিছুর পরেই কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে আমাদের দেশ, যেখানে নাকি আমাদের জন্ম হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই দেশে আছে। তো এত কিছুর পরেও না, নিজের দেশের ওপর দিয়ে এতগুলা ধকল, এগুলো সত্যি এত বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই যে কিছুদিন আগের কথাই কিন্তু, যে ছাত্ররা যে আন্দোলন করলো, ওরা একটা ন্যায় বিচারের পক্ষে কিন্তু আন্দোলনটা করেছে। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ ওদের মুখ তুলে তাকিয়েছে এবং ন্যায় বিচারটাও ওরা সুন্দরভাবে একদম পুরো যথাযথভাবে পেয়েছে। কিন্তু এরপরে আবার হুট করে যে বন্যার যে পরিস্থিতি, বর্তমানে বন্যার পরিস্থিতি আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে পুরো নাড়া দিয়ে যাচ্ছে, যে কি অবস্থা বর্তমানে বাংলাদেশে। তো ফেনী, নোয়াখালী কিংবা চট্টগ্রাম, কুমিল্লা এই জায়গাগুলোর অবস্থা তো প্রচুর পরিমাণে খারাপ। আসলেই যারা নাকি প্রবাসে আছেন, আর আমি জাস্ট একটা জিনিস ভাবতেছি যে যারা এই জেলার মানুষ আর কি, যারা নাকি আপনারা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তো এই ডিস্ট্রিক্টের যে মানুষগুলা প্রবাসী, তো আপাতত তাদের মন মানসিকতাগুলা কীরকম আমি জাস্ট এটাই ভাবছি। তো আমরা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের, আলহামদুলিল্লাহ যে আমাদের জেলাতে ওই রকম কোনো প্রভাব পড়ে নাই, আর আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন না হয়। বাট অন্যান্য জেলার যে অবস্থা, এইগুলাই তো, এই শোকই তো এখন নিতে পারছি না যে সব কিছুর পরেও কেউ আমাদের আত্মীয় স্বজন হোক কিংবা না হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের দেশের মানুষ। সব থেকে বড় কথা হচ্ছে যে তারা আমাদের দেশের মানুষ, আর আমাদের দেশে এত বড় একটা বিপদ হয়েছে। তো আমি এইরকম একটা মেয়ে যে জন্মের পর থেকেই আমার মনে হয় না আমি জীবনে কোনোদিন ওইরকম সময় নিয়ে কখনো কোনো একটা নিউজ, কোনো খবর টবর, কোনো একটা কিছু দেখেছি। যদি আমার সামনে বসে বাসার কেউ কোনো নিউজ দেখতো কিংবা কোনো এই যে দেশের কত খবরাখবর এগুলো দেখতো, আমি কেন যেন খুব বেশি বোরিং হতাম, কারণ আমি নিউজের ওইরকম কোনো কিছু বুঝতাম না আগে। আর খুব একটা ভালোও লাগতো না আমার কাছে, জাস্ট খালি ভাবতাম যে নিউজ জেনে কি হবে, যেখানে যেটা হওয়ার হয়েছে। বাট সত্যি এই যে 2024-এ জুলাই আর অগাস্ট মাস, এই দুইটা মাস যদি জীবনে না আসতো, তাহলে মনে হয় জীবনে কোনোদিন ফিলই করতে পারতাম না যে নিজের মাতৃভূমিকে সত্যি যে এতটা ভালোবাসা যায় কিংবা এতটা যে টান আছে। আমি একটা মেয়ে যে আমার কোন দিক থেকে যে দেশের প্রতি এতটা টান, আমি সত্যি এখনো পর্যন্ত সেটা রিয়ালাইজ করে ভালো মতো উঠতে পারছি না যে আমি সত্যিই কি আমার দেশকে এতটা ভালোবাসি। এটা কেমনে সম্ভব? এই যে হয়তোবা এটা আপনাদের সাথে আমি আমার একটা ফিলিংসে শেয়ার করতেছি। তো ছাত্র আন্দোলনের পরে নাকি দেশটা যখন আলহামদুলিল্লাহ একটুখানি স্বাভাবিক পর্যায়ে হলো, তো তখন আমি আমার মনের কথাগুলো কিছুটা হলেও লিখে আমার পেজে শেয়ার করছি। বাট লেখা আর মুখে বলা একদমই অন্যরকম। যদিও আমি এখন মুখে বলতেছি, মুখে অনেক কথা আছে যেটা নাকি গুছিয়ে বলা যায় না, আবার লিখলে দেখবেন যে আপনি অনেক সুন্দর করে সেটা গুছিয়ে তারপর লিখতে পারবেন। তো আজকে কেন যেন আমার ইচ্ছা করলো যে আমি একটা ভিডিও মেক করি, দেন আমি আমার মনের কথাটা জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সত্যি যে এই যে দেখেন, যখন দেশে এরকম একটা খারাপ সিচুয়েশন গেল, তো এটা যাওয়ার পরপরই এখন যে সিচুয়েশনটা বর্তমানে ক্রিয়েট হইলো, এটা জানি না, আল্লাহ জানে যে এখন কি হবে। একটা দুইটা বাড়িঘর, কতগুলা বাড়িঘর পুরো ভেসে গেছে। বাড়িঘর থেকে শুরু করে আমি শুধু খালি একটা জিনিস চিন্তা করি, আমি চিন্তা করি বলতে কি, আপনিও জাস্ট একটুখানি আপনারাও থিঙ্ক করেন যে যার যায় একমাত্র সত্যি যে দুনিয়াতে সেই বুঝে। হয়তোবা আমি এটা মুখে বলে কষ্টটাকে বুঝাচ্ছি, কিন্তু যে নাকি এগুলা ফেস করে, যারা এগুলা ফেস করতেছে, তো জাস্ট মনে করেন যে আপনার কোনো দালান বাড়ি কোনো কিছু না, একটা ছোট খাটো একটা কুঁড়ে ঘর। তো সেই কুঁড়ে ঘরটাই কিন্তু আপনি আপনার স্বপ্ন দিয়ে হয়তো বা সাজাইছেন, সেখানে আপনার দুইটা হাঁড়ি হইলেও আছে, সেখানে কিন্তু আপনার একটা হয়তোবা একটা লেপ তোশক থেকে শুরু করে দুইটা বালিশ আছে, সেই বাসাতে আপনি রাতে হচ্ছে নিশ্চিন্তে নিরাপদে ঘুম আসেন। কিন্তু এই বন্যা এমন একটা জিনিস যে আপনার সব কিছু একদম পুরো জলে ভাসিয়ে নিয়ে যায়।
তো আমি শুধু এইটাই চিন্তা করি যে অনেক মানুষ আছে কিন্তু যে আস্তে আস্তে হয়তো একটু একটু করে জমিয়ে একটা বাড়ি করে, একটা ছোট একটা ঘর করে থাকার মতো, হয়তোবা তাদের জীবনটা কষ্ট করে হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যায়। তো ওই মানুষগুলোর বর্তমান কি পরিস্থিতি, না আছে তাদের কোনো ভিটেমাটি, না আছে থাকার জায়গাটা, কোনো কিছুই নাই। আবার এখন ওই বাড়ির সাথে যদি আপনি এখন বড়লোক যারা আছে আলহামদুলিল্লাহ, যারা নাকি খেয়ে পড়ে খুব ভালো, বিত্তশালী একটুখানি, যাদের নাকি বিল্ডিং বাসা বাড়ি 2 তলা 4 তলা বাড়ি, দেখেন ওই বাসাগুলোর কথা একটু চিন্তা করেন, ওই বাড়িগুলো পর্যন্ত কিন্তু পুরো ডুবে গেছে। তো আজকে দালানের মানুষও যে পর্যায়ে আছে, ওই কুড়ে ঘরের মানুষও একদম পুরো সেম পর্যায়ে আছে। তো আমরা মানুষ না কেন জানি এত বেশি অমানুষ যে আমরা এই পরিস্থিতিগুলো দেখার পরও আমরা এই জিনিসটা বুঝি না যে সব কিছুর মূলে কিন্তু আমরাই। প্রতিটা জিনিসের মধ্যে হয়তো রাজনৈতিক জিনিস থাকে, কিংবা দেখবেন যে আমাদের মধ্যে কোনো হিংসা থাকে, কোনো রেষারেষি থাকে। তো মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা সত্যি কেন জানি আমার এটা বলতে ইচ্ছা করে না। সব কিছুর মূলে দেখবেন আমরাই মানুষের ক্ষতি করি, আমরাই সব কিছু। তো এই যে বাংলাদেশে যে দুর্যোগটা বর্তমানে যাচ্ছে, এটাকে আমরা যদি বলি যে প্রাকৃতিক দুর্যোগ, এটা কি সত্যি প্রাকৃতিক দুর্যোগ? আর এটা আমরা সবাই জানি যে প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে একদম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর তরফ থেকে আসে। তো এটার সাথে আমাদের কারো কোনো হাত নাই। এই যে এত বড় বড় ঝড় তুফান বৃষ্টি এইগুলা যে আসে, এগুলা তো আমাদেরকে কেউ বলে কয়ে আসে না। হ্যাঁ, আমি এই কথাগুলো সত্যিই মানলাম যে প্রাকৃতিক দুর্যোগ এটা পুরাই আল্লাহর তরফ থেকে আসে, আর এটা কাউকে বলে কয়ে আসে না। কিন্তু জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এটার আগাম বার্তা তো আমরা পেতে পারি। এই যে আমাদের বর্তমান যে পুরো দুনিয়াটাই এইরকম ডিজিটাল হয়েছে, যেমন ধরেন ইন্ডিয়ার যে বার্তা যে তারা ছাড়লো, এটা অবশ্যই তারা যদি আগে একটা জানান দিত, তাহলে কি এতটা ক্ষয়ক্ষতি হতো? এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে ক্ষয়ক্ষতি কিভাবে না হইতো, কেউ কি বাড়ি মাথায় করে নিয়ে কি অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিত? না ভাই, সেটাও সম্ভব না। কেউ বাড়ি মাথায় নিয়ে, কিংবা বাড়ি তো আর এক নিমেষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর এগুলা করা যায় না। বাট নিজের প্রাণটা তো বাঁচত। এই যে এত এত মানুষ যে এখন মারা গেল, তারা জানেও না। এই যে ছোট বাচ্চা, তারপর কত অন্তঃসত্ত্বা মহিলা, কিংবা কত বুড়ো মহিলা, কত বয়স্ক মানুষকে দেখছি, তারা এই এই পানির স্রোতে তারা এমনিতেই মারা যাবে। তারা হয়তো বা কত জায়গাতে এখনো পর্যন্ত কোনো খাবার, জল, নিরাপদ পানি কোনো কিছুই ভালো মতো পৌঁছায় নাই। তো তারা কি এখন বাঁচবে? আর ইতিমধ্যে প্রায় প্রচুর মানুষ কিন্তু মারা গেছে। তো আমার কথা হচ্ছে, আমরা যে বর্তমানে চলাচল করি সব কিছু কিন্তু আমাদের ওয়েদার দেখে এইটার উপর ডিপেন্ড করে। যেমন আমি যে এই দেশে থাকতেছি, তো আমরা ঘর থেকে বাহির হওয়ার আগে দেখি যে আজকে কি কোনো জায়গাতে বৃষ্টি হবে কি না, আজকে কয়টা থেকে কয়টা পর্যন্ত বৃষ্টি, আবার যদি উইন্টারে দেখা যায় যে কখন স্নোফল হবে কিংবা হবে না, আজকে কত ডিগ্রি সেলসিয়াস যাবে বাহিরে, এগুলা দেখে তারপর আমরা বের হই। তো এই যে আমরা বের হওয়ার আগে দেখি যে বাহিরে এখন মাইনাস যাচ্ছে নাকি কত ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে, তো সেই অনুযায়ী হয়তো বা আমরা গরম পোশাক পরে বের হই, নয়তো আমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদেরকে প্রোটেকশন দিয়ে তারপর কিন্তু বের হচ্ছি। তো তার মানে এই না যে আমরা পুরো শীতটাকে দুনিয়া থেকে আটকে দিলাম, যে শীত লাগবে না আমাদের। বাট এই যে আমরা ওয়েদারের টেম্পারেচারটা জেনে বের হইলাম, এর মানে আমার কতটুক গরম জামা পরতে হবে, আমি নিজেকে কতটুক ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারবো, এটা জেনে তারপর বের হচ্ছি। তাইলে এই যে ইন্ডিয়াতে যে বাতিটা ছাড়া হলো, এটা যদি একদিন আগেও জানানো হতো, কিংবা তার যদি কিছু সময় আগেও জানানো হতো, অন্তত পক্ষে যে বৃদ্ধ মহিলারা, অন্তঃসত্ত্বা যে প্রেগনেন্ট মহিলারা আছে, কিংবা ছোট বাচ্চারা, তো তাদেরকেও কিন্তু একটা আশ্রয়ের ব্যবস্থা করা যেত অনায়াসে। এত ছোট ছোট বাচ্চাগুলা, কিংবা এই যে অন্তঃসত্ত্বা যে মহিলা যারা নাকি মারা গেছে, তাদের লাশগুলো আমাদেরকে আজকে দেখতে হতো না। তো আমি জানি না, আমার অনেক ইন্ডিয়ানস, অনেকে আপু ভাইয়ারা দেখে যে আপনারা আমার ভিডিও দেখেন, আর বাংলাদেশে অনেক ভাইয়ারা তো দেখেনি। তো অবশ্যই আমাকে আপনারা বলবেন যে কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন, আর আপনাদের জেলার কি অবস্থা। সবার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর সবাই সবার মতো করে সতর্ক থাকবেন। আল্লাহর কাছে অনেক দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। ইন্ডিয়ার ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, এই জেলাগুলোর অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। আল্লাহর কাছে দোয়া করি সত্যি আমরা হচ্ছে একদম পুরো নিরীহ জনগণ, না কেউ কোনো রাজনৈতিকের সাথে সম্পর্ক, না কেউ কোনো কিছু, তারা সবাই হচ্ছে সাধারণ জীবনযাপন করতেছে। কিন্তু দেখা যায় যে দিন শেষে এই সাধারণ জনগণই হচ্ছে সব থেকে বেশি ফেস করে এই খারাপ সময়গুলা।
এনিওয়েজ আর কোনো কিছু বলার নাই, শুধু একটাই দোয়া করি যেন আল্লাহ অনেক তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে। আর সবাই বাংলাদেশের জন্য প্লিজ দোয়া করবেন, যে যে দেশ থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, যারা নাকি আমার বাংলা কথা বুঝতে পারতেছেন। তো প্লিজ সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্লিজ এভরিওয়ান প্রে ফর বাংলাদেশ। আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্ত, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, আর আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।